নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, পাশা। আমরা তখন পাশা খেলা নিয়ে মেতেছিলাম। অবশ্য বড়দের পাশা খেলা দেখেই এই খেলার ওপর আমাদের প্রবল লোভ আর কৌতূহল জেগে উঠেছিল। কোনোদিন বা পূবের ঘরের, কোনোদিন বা উত্তরের ঘরের বারান্দায় সন্ধ্যার পর শতরঞ্জি বিছিয়ে তার ওপর পাশার খোট পাতা হতো। টিপয়ের ওপর হ্যারিকেন জ্বলত, আর খোটের চারদিকে বসতেন বাবা, দিগিন কাকা, আমাদের তিন ভাইয়ের যৌথ দোস্ত পরামানিক প্রাণনাথ শীল, চাকরাদার ঠাকুরদা, আর প্রবীণ বয়সও বেশ শক্ত জবরদস্ত চেহারার মানুষ বিপিন রাহা। তাকেও আমরা পাড়া সম্পর্কে ঠাকুরদা বলে ডাকতাম। এদের কেউ কেউ নিজে খেলতেন, কেউ কেউ বা পিছন থেকে পরামর্শ দিতেন। বড় খেলুড়েদের পার্টনার না জুটলে মণি কাকাও খেলতে বসতেন, কিন্তু খেলায় তার যেন তেমন মন বসত না। আর একজন কেউ এসে পড়লেই তিনি তাকে নিজের জায়গায় বসিয়ে উঠে পড়তেন। ওদের মধ্যে পাকা খেলোয়াড় ছিলেন বাবা, রাহাবাড়ির দিগিন কাকা আর বিপিন ঠাকুরদা। খেলাটা ছিল ওদের নেশা। খেলতে বসলে ওদের সময়ের কোনো হিসাব থাকতো না। রাত 12টা, 1টা, 2টো বেজে যেত, তবু ওরা খেলা ছেড়ে উঠতে চাইতেন না। বাবার পিসিমা, আমাদের দিদি ভাই শশী ঠাকুরুন এসে তাগিদ দিতেন, ও মহিন্দির, ওঠ বাবা, এবার উঠে পড়, কখন খাবি দাবি? বউগুলি যে না খেয়ে শুকিয়ে রয়েছে, বসে বসে ঝিমুচ্ছে, এবার ওঠ। পিসিমার কথার জবাবে বাবা অন্যমনস্কভাবে বলতেন, উঠছি। তারপর আবার গুটি চালনায় মন দিতেন। 3খানা পাশা তুলে দান দিতেন, পোয়া 12-13। আমরা ছিলাম দর্শকদের দলে। আমরা খেলা দেখতাম আর খেলোয়াড়দের দেখতাম। এক একজনের এক এক রকমের আকৃতি প্রকৃতি আর মেজাজ। মণি কাকা ধমক দিতেন, তোরা এখানে বসে কি দেখছিস? পড়তে বসলে ঘুমে একেবারে ঢুলে পড়িস, ওই খেলা দেখতে বসলে তো ঘুম পায় না। চাকলাদার ঠাকুরদা হেসে বলতেন, আহা, দেখুক দেখুক। কিন্তু মণি কাকা ভারী কড়া। তিনি বলতেন, না ঠাকুর মামা, অত আশকারা দেবেন না, ওদেরও নেশা হয়ে যাচ্ছে। প্রাণনাথ হেসে বলতেন, যা বলেছেন ধলাকর্তা, পাশার নেশা সর্বনাশা, অমন যে রাজা যুধিষ্ঠির। তার কথার ভঙ্গি দেখে মণি কাকা গম্ভীর হয়ে যেতেন। প্রাণনাথ যে আসলে তাকেই ঠাট্টা করছেন তা তার বুঝতে বাকি থাকতো না। আমরা রাত জেগে বেশি খেলা দেখতে পারতাম না। খানিকটা ধমকের ভয়ে, খানিকটা বা ঘুম পেয়ে যেত বলে উঠে আসতাম। কিন্তু ছুটির দিন বিকালে ফের যখন ওদের খেলার আসর বসত, আমরা দেখবার জন্য হুমড়ি খেয়ে পড়তাম। আমি, কানু, বাঞ্ছু 3জন খেলোয়াড়দের গা ঘেঁষে বসে খেলা দেখায় মগ্ন হয়ে যেতাম। খেলার চেয়ে খেলোয়াড়দের ভাবভঙ্গি লক্ষ্য করতেই আমার অবশ্য বেশি ভালো লাগতো। বাবা অমনিতে বেশ ধীর স্থির মানুষ ছিলেন, কিন্তু খেলতে বসলে তার মেজাজ ঠিক থাকতো না। খেলা ছিল তার কাছে কাজের মতোই, এমনকি কাজের চেয়েও বেশি গুরুতর জিনিস। বাবাই ছিলেন প্রধান খেলোয়াড়, তিনিই গুটি চালতেন। ভুল ধরিয়ে দিলেও স্বীকার করতেন না। পার্টনারের হাত খুলতে দেরি হলে কি পছন্দ মতো দান না পড়লে বাবা তাকে অস্থির করে তুলতেন। ভুল বললাম, বাবা নিজেই অস্থির হয়ে উঠতেন। যাকে বকতেন সে স্থির হয়ে বসে থাকত। বেশিরভাগ সময় প্রাণনাথ শীল হতেন বাবার পার্টনার। প্রাণনাথ পেশায় পরামানিক। পাড়া ভরে মানুষের চুল দাড়ি ছাঁটাই তার ব্যবসা। বেটে খাটো মানুষটির গলায় তুলসীর মালা, কিন্তু মুখ দিয়ে কচ্চিৎ কখনো হরিনাম বেরোতো। সরস কথাবার্তায় ঝাড়তেন বেশি। বকুনি আর ধমকের বদলে প্রাণনাথ মুখ টিপে টিপে হাসতেন। সেই হাসি দেখে বাবার রাগ আরো বেড়ে যেত। তুমি হাসছো? তোমার লজ্জা করে না? 7 দানের পরেও তুমি হাত খুলতে পারলে না।
চাকলাদার ঠাকুরদা হেসে বলতেন, মাহিন্দির বেচারা কি করবে বলো? এ তো আর ওর বাপের হাড়ের পাশা নয় যে যা বলবে তাই দান পড়বে। বেচারা তো আর দুর্যোধনের মামা হয়ে জন্মায়নি। ঠাকুরদারও খেলায় যেন তেমন মন ছিল না। আমার যতদূর ধারণা তিনি পাশা খেলা তেমন বুঝতেন না, ফলে খেলায় তেমন রস পেতেন না। কিন্তু খেলা আর খেলোয়াড়দের নিয়ে তার কথাবার্তার সরসতার অন্ত ছিল না। প্রাণনাথ যেন সার্কাসের জোকার। খেলাটা তার কাছে নিতান্তই ছেলে খেলা। বাবা যত রাগ করতেন, প্রাণনাথের কৌতুক তত উছলে উঠত। মাঝে মাঝে হেসে বলতেন, মেজকর্তা, আপনার জন্য তামাক সেজে আনি। তামাক না খেলে আপনার মেজাজ ঠান্ডা হবে না। বাবা জবাব দিতেন, আমার মেজাজ ঠান্ডাই আছে, কিন্তু তোমার কিরকম স্বভাব বলো তো? এতকাল ধরে খেলছো, খেলাটা কিছুতে শিখলেও না, বুঝলেও না। প্রাণনাথ বলতেন, কি করব মেজকর্তা, চিনির বলদের ভাগ্য তো, সে কেবল বস্তা বইই মরে। দিগিন কাকা ছিলেন বাবার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু খেলার আসরে সমকক্ষ প্রতিদ্বন্দ্বী। তার মেজাজ ছিল বাবার ঠিক উল্টো। তিনি খুব ঠান্ডা মাথায় খেলতেন। মুখে হাসিটুকু লেগে থাকত, আর ছোট ছোট মন্তব্য। বাবাকে হারিয়ে দিয়ে হেসে বলতেন, আর কেন মেজদা, এরপর তো আর মাছ খেতে পারবেন না। মানে বারবার 3 বার হেরে গেলে মাছ খাওয়া বন্ধ। আর বিপিন ঠাকুরদা ছিলেন সিরিয়াস ধরনের খেলোয়াড়। খেলতে বসে তিনি বেশি কথা বলতেন না। খেলায় জিতলে গোঁফের নিচে ক্ষণিকের জন্য প্রসন্ন তৃপ্তির হাসি ফুটে উঠত। হারলেও তেমনি মৃদু হেসে ফের আবার গুটি সাজাতে বসতেন। বড়দের খেলা দেখে দেখে আমরা ওদের পাশার পুঁটলি বাগিয়ে নিয়ে মাঝে মাঝে লুকিয়ে খেলতাম। একদিন খেলতে গিয়ে কীরকম বিপদে পড়েছিলাম সেই গল্পই বলি। আউটডোর গেম অবশ্যই আমাদের ছিল। আমাদের বাড়ির প্রশস্ত উঠানে হাডুডু খেলতাম, গায়ের মাঠে ফুটবল খেলতে যেতাম। কিন্তু ইনডোর গেম, ঘরের মধ্যে বসে যে খেলা, তা প্রায় ছিলই না। আমাদের পাড়া গায়ে তখন ক্যারাম বোর্ড কি বাগাডুলি কিছুই আসেনি। কি ওই ধরনের আধুনিক অন্য কোনো খেলার সুযোগ আমরা পাইনি। আমরা কিছুদিন 7 গুটি বাঘবন্দি খেলেছি, আর বয়স্কা মহিলা দিদি বৌদিদের সহচর হিসাবে কড়ি খেলেছি। ঘরের মেঝে মাটিতে দাগ কেটে কেটে কড়ির খোট তৈরি করা হতো। কিছু কড়ি থাকতো গুটি হিসাবে, আর 7টি কড়ি ছিল দানের কড়ি। সেইগুলি হাতে নিয়ে দান দিতে হতো। চিত হওয়া আর উপর হওয়া কড়ি দিয়ে হতো সংখ্যা নির্ণয়। যেমন 7টি কড়ির মধ্যে একটি চিত হয়ে পড়লে হতো 5, 5টি চিত হয়ে পড়লে হতো 25। কিন্তু কড়ি খেলা ছিল একেবারেই মেয়েদের খেলা। আমরা বালকরা মহিলা মজলিসে সহজেই প্রবেশপত্র পেতাম, কিন্তু পাশা আর দাবা বয়স্ক পুরুষদের। সে খেলা আমাদের কাছে নিষিদ্ধ। সেই নিষেধের গণ্ডি ভেঙে পৌরুষের পরিচয় দেবার জন্য আমরা ছটফট করতাম। তোমরা এখনকার ছেলেরা, বিশেষ করে শহরের ছেলেরা, নিজেরা পাশা খেলা থেকে দূরে থাকো, হয়তো কাউকে খেলতেও বিশেষ দেখোনি। ইদানিং পাশা খেলার চল খুব কম। পাশার জায়গা দখল করে নিয়েছে তাস, ব্রিজ, ব্রে, ফিশ, আরও কত কি। তোমরা হয়তো কেউ কেউ এসব খেলা জানো, পাশা খেলা বোধহয় জানো না। কিন্তু তাই বলে সেই খেলার নিয়ম প্রণালী এখানে আমি বর্ণনা করব না। বাড়ির বড়দের কাছে তোমরা যদি কিছু শুনে নিতে পারো তাহলেই যথেষ্ট, না নিলেও ক্ষতি নেই। বড়দের খেলা দেখে দেখে সেদিন আমাদের নিজেদেরও খেলবার ভারী শখ হলো। তাকের ওপর থেকে পাশা পেরে এনে মাঝে মাঝে আমরা লুকিয়ে লুকিয়ে খেলি দেখে দিদিভাই পাশার পুঁটলিটা অন্য জায়গায় সরিয়ে রাখলেন। সেই গোপন জায়গার সন্ধানও আমরা পেয়ে গেলাম। আর সেই পুঁটলিটা এখন থাকে উত্তরের ঘরের বড় আলমারিটার মাথার উপর।
আলমারিটার মাথায় নানা রাজ্যের জিনিস, বড় একখানা দা, ঘুড়ির লাটাই, দিদি ভাইয়ের পুরনো কাঁথার একটি বোঁচকা, আর সেই বোঁচকার মধ্যে এক মিউজিয়াম। ওখান থেকে সেই পুঁটলিটা টানতে গেলেই তো সবাই দেখে ফেলবে। মাঞ্চু বলল, ভেবো না, দিদি ভাই যখন দুপুরে ঘুমোবে আমরা পাশার পুঁটলিটা ওখান থেকে পেরে নিয়ে আসব। কানু বলল, কিন্তু খেলবো কোথায় বসে? পাশা তো চুপি চুপি খেলবার জিনিস নয়, হাঁক ডাক না করলে কি পাশার দান পড়ে? আমি বললাম, বাড়ির পূব দিকে ঘরের পিছনে বসে আমরা খুব বেশি শব্দ না করে পাশা খেলতে পারি। ওখানে একটু হাঁক ডাক করলেও সে শব্দ কারোর কানে যাবে না। মা কাকিমা সবাই তো ভিতরের বাড়িতে ঘুমোয়, আমরা কোথায় কি করছি না করছি কে আর দেখতে যাচ্ছে? তাই ঠিক হলো। তিনজনে তো আর পাশা খেলা হয় না। পাশের বাড়ি থেকে আমরা বিনোদকে ডেকে নিয়ে এলাম। বিনোদ আমার সমবয়সী, ইনডোর আউটডোর সব খেলার সঙ্গী, কিন্তু 2 ক্লাস নিচে পড়ে বলে কোনো কোনো ব্যাপারে আমাকে সমীহ করে চলে। আমিও ওর ওপর সুযোগ সুবিধে মতো কর্তৃত্ব খাটাই। বিনোদও পাশা খেলা জানে। ওদের বাড়ির বৈঠকখানায় মাঝে মাঝে পাশা খেলা হয়। ওর পিসে মশাই কুঞ্জ কবিরাজ ভালো খেলেন বলে পাড়ায় নাম আছে। বিনোদ এসে বলল, কি ব্যাপার? বললাম, আয় পাশা খেলি। বিনোদ বলল, পাশা কোথায়? আমাদের পাশা তো পিসে মশাই ওষুধের আলমারিতে তালা বন্ধ করে রেখেছেন, চাবি তার কাছে। কানু বলল, তোমাদের পাশা ছাড়া কি আর পাশা নেই? আমাদের পাশা দিয়ে খেলবো। বিনোদ বলল, আমাদের পাশা খুব দামি পাশা, হাতির দাঁতের তৈরি। কানু হেসে বলল, তোদের পাশা হাতির দাঁতের আর আমাদের পাশা বুঝি শুয়োরের দাঁতের? আমি বললাম, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করবি নাকি পাশা কি করে পেরে আনা যায় তার ব্যবস্থা করবি? দেখতে দেখতে সময় চলে যাবে, দিদি ভাইরা সব উঠে পড়বে, খেলা আর আমাদের হবে না। পা টিপে টিপে এ ঘর ও ঘর ঘুরে আমরা দেখে এলাম মা আর কাকিমা ঘুমোচ্ছেন। জেঠিমা নিকেলের ফ্রেমে বাঁধানো চশমা পরে কাঁথা সেলাই করছেন। বৌদি নিবিষ্ট মনে বরদাকে চিঠি লিখছেন। না, কেউ টের পাবে না। তারপর আমরা উত্তরের ঘরে এলাম। তক্তপোষের ওপর দিদিভাই টান হয়ে ঘুমোচ্ছেন। তার গলায় রুদ্রাক্ষের মালা, একটু একটু নাক ডাকছে। আলমারির মাথাটা বেশ উঁচু। খুব সন্তর্পণে একখানা চেয়ার উঁচু করে এনে বিনোদ সেখানা পেতে দিল। বাঞ্ছু তার উপর উঠে দাঁড়িয়ে আলগুছে পাশার পুঁটলিটা নামিয়ে নিয়ে এলো। বারান্দায় শতরঞ্জিখানা ভাঁজ করা ছিল। কানু সেখানা বগলে করে নিয়ে চলল। তারপর আমরা গিয়ে বসলাম পুকুর পাড়ে ডালিম গাছতলায়। ডালে লাল ফুল ফুটেছে। এপারে ওপারে খেজুর গাছের সারি, পুকুরের জল কানায় কানায় ভর্তি। তবে জলের আসল রং বুঝবার উপায় নেই, পানায় পানায় সবুজ। শতরঞ্জি বিছিয়ে আমরা পাশার খোট পেতে বসলাম। আমি আর বিনোদ একদিকে, কানু আর বাঞ্ছু একদিকে। কানুই ব্যবস্থা করে দিল, আজ তোমরা বড়রা একদিকে বসো, আমরা ছোটরা একদিকে, বাজি রেখে খেলা হবে। আমি বললাম, বেশ, যুধিষ্ঠিরের মতো আমি সব বাজি রাখবো, ধন পণ রাজ্য রাজধানী। বিনোদ বলল, শেষ পর্যন্ত দ্রৌপদীকে নিয়ে টানাটানি পড়বে যে, দ্রৌপদী একজন কোথায় পাবি? আমি হেসে বললাম, কেন, দিদি ভাই আছে। খেলতে বসে আমি বাবার ভূমিকা নিলাম, আর বিনোদ যেন প্রাণনাথশীল। হাত না খোলার জন্য, খারাপ দান পড়ার জন্য বাবার মতোই ওকে যেন আমার ধমকাবার অধিকার আছে। কিন্তু বিনোদ আমার সেই অধিকার স্বীকার করতে রাজি নয়। সে বারবার তর্ক করে আমার প্রাধান্য খর্ব করতে চায়। বলে, তুই গুটি চালতে জানিস নে, বারবার চালে ভুল করছিস, তোর কথা মতন চললে আমরা গোহারান হেরে যাব।
আমাদের ঘরোয়া বিবাদে বাঞ্ছু দিগিন কাকার কায়দায় মিটিমিটি হাসতে লাগলো, আর কানও নিল বিপিন রাহার মুখোশ। বিনোদের সঙ্গে আমার শরিকি বাদ বিসংবাদ সত্ত্বেও খেলাটা প্রায় জমে উঠেছিল। হঠাৎ পিছন থেকে চেনা গলার আওয়াজ শুনলাম। কি হচ্ছে সব? চমকে উঠে মুখ ফিরিয়ে দেখি অনাথ আমাদের বাড়িতে কাজ করে, অকাজ করে আরও বেশি। ওকে আমরা হিসাবের মধ্যেই ধরিনি। আমরা ভেবেছিলাম অনাথ ডিঙি নৌকো নিয়ে নিশ্চয়ই ওর বন্ধু হলধর ধোপার বাড়িতে চলে গেছে। সেখানে গিয়ে তাস পিটছে কি গল্প করছে, রোজ যেমন করে। কিন্তু ও যে কখন নিঃসারে ফিরে এসেছে, খালের ঘাটে নৌকো রেখে এখানে এসে আমাদের আবিষ্কার করেছে, আমরা বুঝতেই পারিনি। আমরা যখন ষোল্লাশে 6-4-10 কি পোয়া 12-13 হাঁকছিলাম, অনাথ নিশ্চয়ই তা দূর থেকে শুনতে পেয়েছে। তারপর সেই আওয়াজের পিছনে পিছনে এসে আমাদের এমন করে ধরে ফেলেছে। কিন্তু ধরা যখন পড়েছি তখন আত্মরক্ষা করতেই হবে, পালিয়ে যাওয়ার তো উপায় নেই। কানু গম্ভীর মেজাজে বলল, দেখতেই পাচ্ছ আমরা পাশা খেলছি। অনাথ বলল, তা তো খেলছো, কিন্তু খেলবার জায়গাটি তো বেশ ভালোই বেছে নিয়েছো দেখছি। আমি বললাম, জায়গাটা খারাপ কিসের? অনাথ বলল, খারাপ কি ভালো একটু বাদেই টের পাবে। বাঞ্ছু বলল, বাবা অনাথ, আমাদের খেলায় ডিস্টার্ব করো না, তার চেয়ে তুমি বরং 1 ছিলিম তামাক সেজে নিয়ে এসো। অনাথ চোখ বড় বড় করে বাঞ্ছুর দিকে তাকালো, তারপর একটু চুপ করে থেকে বলল, বসো বাছারা বসো, তামাক নিয়ে আসছি। আমি বললাম, ছি ছি ছি, অনাথকে চটিয়ে দিয়ে কাজটা ভালো হলো না। আমরা পালাতে পারতুম, সেই সময় ছিল, কিন্তু বীরত্বের পরিচয় দিয়ে অকুতভয়ে পাশা খেলে যাওয়াই আমাদের কাছে সেই মুহূর্তে সঙ্গত মনে হলো। যেন কিছুই হয়নি তেমনই ভঙ্গিতে আমরা দান দিতে লাগলাম, গুটি চেলে যেতে লাগলাম। কিন্তু প্রত্যেকেরই যে হাত কাঁপছে, গলা থেকে স্বর বেরোচ্ছে না, তা আমরা সবাই অনুভব করলাম। একটু বাদে যা হবার তাই হলো। দিদিভাই এসে রঙ্গস্থলে হাজির। দিদিভাই তো নয়, রুদ্রাক্ষ গলায় যেন এক ভৈরবী মূর্তি, চোখ দুটো জ্বলছে। হাতে একখানা ত্রিশূল থাকলেই এখন সবচেয়ে ভালো মানায়। তিনি তার স্বরে বলতে লাগলেন, শুয়োররা, এই বুঝি তোমাদের লেখাপড়া হচ্ছে? স্কুল ছুটি দেয় আমার হাড় জ্বালাবার জন্য। এই জল জঙ্গল আর সাপখোপের মধ্যে ছাড়া তোমাদের আর খেলবার জায়গা হয়নি? ঠাস ঠাস করে তিনি প্রত্যেকের গালে একটি করে চড় বসিয়ে দিলেন। পরের বাড়ির ছেলে বলে বিনোদও বাদ গেল না। তিনি তার দিকে তাকিয়ে বললেন, দাঁড়া, তোর জেঠিকে গিয়ে আমি এক্ষুনি সব বলে দিচ্ছি। দ্রৌপদীর হাতে পাণ্ডবদের একই অভূতপূর্ণ সংবর্ধনা। পাশার খোট ফোট ফেলে আমরা যে যেদিকে পারলাম ছুটে পালালাম। দিদিভাই চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, এই শুয়োররা, পালাচ্ছিস যে? পাশা টাশা সব ফেলে গেলেই চলবে? যদি কিছু হারায় মহিন্দির মিত্তির কাউকে আস্ত রাখবে না। অনাথকে ডেকে নিয়ে তিনি শতরঞ্জি আর পাশার খোট গুছিয়ে তুললেন। কিন্তু একটু বাদেই আবার চেঁচামেচি শুরু হলো। পাশার 16টি গুটির মধ্যে একটি লাল রঙের গুটি পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে আমাদের সবাইয়ের মুখই কালো হয়ে গেল। একটি গুটি যাওয়া মানেই গোটা পাশা জোড়া কানা হয়ে যাওয়া। আর উপায় নেই, বাবার কাছে আমরা সবাই এবার নির্ঘাত ধরা পড়ে যাব। তিনি বুঝতে পারবেন ব্যাপারটা কাদের কীর্তি। আমরা সবাই মিলে সেই হারানো গুটির সন্ধান করতে লাগলাম। বিনোদ পালাতে পারেনি, সেও এই খোঁজ পরিষদে যোগ দিল। আশেপাশের সব জায়গায়, ডালিমতলা, খেজুরতলায় সব তন্ন তন্ন করে দেখা হলো, কিন্তু কোথাও গুটির দেখা নেই। সবাইরই মুখ চুন। আমি বললাম, দিদিভাই কি হবে? দিদিভাই বললেন, এখন দিদিভাই কি হবে? কত অনুগত নাতিরা আমার,
আমি মহিন্দিরের কাছে বলে দেব, যত নষ্টের গোড়া ওই পল্টু, ওকে পিছ মোড়া করে বেঁধে রাখ। তারপর অনাথকে ডেকে বললেন, অনাথ, ওই সুপুরি গাছটায় উঠে আমাকে একটা লাল সুপুরি পেরে দে তো। অনাথ বলল, সুপুরি দিয়ে কি করবেন বুড়ো ঠাকুরুন? দিদিভাই বললেন, আগে তুই পেরেই আন না। বিনোদ বলল, দিদিভাই, আমিও সুপুরি গাছে উঠতে পারি, আমি পেরে আনবো? দিদিভাই বললেন, না, অনাথই আনুক, যাকে যা বলছি সে তাই করুক। অনাথ গাছ বেয়ে উঠে কয়েকটা পাকা সুপুরি পেরে আনলো, লাল টুকটুকে তাদের রং। আমি বললাম, দিদিভাই, সুপুরি দিয়ে কি করবে? দিদিভাই বললে, তা দিয়ে তোর কি দরকার, যা হাত মুখ ধুয়ে পড়তে বস গিয়ে সবাই। সন্ধ্যার পর বাবা আর মণি কাকা কোর্ট থেকে ফিরে এলেন। ওদের খেলার সঙ্গীরাও এসে জড়ো হলেন। আজ আর আমরা কেউ পাশার আসরে গিয়ে খেলা দেখতে বসলাম না। পড়ায় আজ আমাদের গভীর মনোযোগ, কিন্তু কান খেলার আসরের দিকে। যা আশঙ্কা করেছিলাম তাই। বাবার গলা শোনা গেল, পিসিমা, এ কি কাণ্ড! পাশার গুটিগুলির মধ্যে গোটা সুপুরির আধখানা কেটে কে যেন একটা গুটি বানিয়ে রেখেছে। আসল গুটিটা কি হলো? আমরা একজন আর একজনের মুখের দিকে তাকিয়ে আবার বইয়ের পাতায় মন দিলাম। দিদিভাই খেলার আসরের কাছে গিয়ে দাঁড়ালেন। বাবা বললেন, কথা বলছো না যে? দিদিভাই বললেন, আজ ওই দিয়েই খেলো বাপু, একটা গুটির কাজ ওতেই চলে যাবে। বাবা বললেন, কি হয়েছে ব্যাপারটা খুলে বলোই না শুনি, বলতে দোষ কি? বিপিন ঠাকুরদা বললেন, আসুন মশাই আসুন, খেলা শুরু করা যাক। প্রাণনাথ বললেন, অত অস্থির হচ্ছেন কেন মেজকর্তা? একটা গেছে তো কি হয়েছে, আরও 15টা তো আছে, 3খানা পাশা আছে, তাছাড়া লাল টুকটুকে সুপুরির গুটিটা বেশ দেখাচ্ছে, যেন কুঁচবরণ কন্যা। কিন্তু বাবা কিছুতেই তার পিসিমাকে ছাড়লেন না। ব্যাপারটা না শুনে তিনি পাশায় হাত দেবেন না। দিদিভাই শেষে বললেন, আমি আমার নাতিদের নিয়ে দুপুরে পাশা খেলেছি। তুমি পাশা খেলেছ? খেলবো না? তোরা খেলতে পারিস, আমি খেলতে পারি নে। বাবা বললেন, তা গুটিটা কি হলো? দিদিভাই বললেন, খেলতে খেলতে কোথায় যে ছিটকে পড়ে গেল আর খুঁজে পেলাম না। বাবা গম্ভীরভাবে বললেন, ডাকো মূর্তিমানদের, এখানে ডেকে নিয়ে এসো, ওদের পাশা খেলা আমি বের করে দিচ্ছি। দিদিভাই বললেন, না, ওরা এখন আসতে পারবে না, ওরা পড়াশোনা করছে। কিন্তু মহিন্দির, এই নিয়ে তুমি যদি ওদের বকাবকি করো, আমি তোমার সব পাশা টাশা পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেব। বাবা আর কোনো কথা না বলে গুটিগুলি সাজাতে লাগলেন। পরদিন বেলা 10টায় আমরা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। দিদিভাই একগাল হেসে আমাদের সামনে এসে দাঁড়ালেন। বললাম, কি দিদিভাই, হাসছো যে? দিদিভাই বললেন, জানিস, সেই হারানো গুটিটা পাওয়া গেছে। সে কি, কোথায় পাওয়া গেল? দিদিভাই বললেন, কোথায় আবার, ওই হতচ্ছাড়া অনাথরার কীর্তি, ওই ট্যাকে গুঁজে রেখেছিল। বলো কি, গুটিটা নিজে লুকিয়ে রেখে আমাদের অমন করে ভোগালো? তুমি কিছু বললে না? দিদিভাই হেসে বললেন, কষে একটা কানমোলা দিয়েছি, আর একটা টাকাও দিয়েছি পরে। অমন পাষণ্ডকে টাকা দিলে? দিদিভাই আবার একটু হাসলেন। দিতে হলো, কবুল করেছিলাম যে খুঁজে এনে দিলে টাকা দেব। বাঞ্ছু বলল, তাহলে আর একদিন 16টা গুটি হারাবে দিদিভাই। শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, পাশা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।